students, welcome to Geography Classroom. আজ আবারও তোমাদের সামনে এসেছি ফিজিক্যাল জিওগ্রাফির একটি নতুন বিষয় নিয়ে পর্যালোচনার জন্য। এর আগে আমরা ইন্টেরিয়র অফ দ্য আর্থ সম্পর্কে বিশদে জেনেছি এবং সেখানে আমরা দেখেছি তিনটে প্রধান স্তর ক্রাস্ট, ম্যান্টল ও কোর এবং তাদের প্রকৃতি সম্পর্কে, যেখানে মনে করা হয় আউটার কোর ও অ্যাস্থনোস্ফিয়ার অঞ্চল পার্টলি মল্টেন অবস্থায় রয়েছে। আর আমরা যদি পৃথিবীকে মহাশূন্যে ভাসমানরত জনশূন্য অবস্থায় কল্পনা করি, সেক্ষেত্রে পৃথিবীকে একটি শিলাখণ্ড ছাড়া আর কিছুই বলে মনে হবে না। সুতরাং আমাদের মনে কৌতূহল হওয়া স্বাভাবিক যে পৃথিবীর গভীরতম অংশ মারিয়ানা খাত, যার গভীরতম অংশ 11,033 মিটার এবং সর্বোচ্চ উচ্চতা হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,848 মিটার। এই বৃহৎ টোপোগ্রাফিক ইনভার্সন বা ভূপ্রাকৃতিক বৈপরীত্য থাকা সত্ত্বেও কিভাবে এই পার্টলি মল্টেন অ্যাস্থনোস্ফিয়ার ও বা আউটার কোর অঞ্চলে নিজেদের ভারসাম্য অবস্থা বজায় রেখে চলেছে, আজ আমরা সেই বিষয়টি নিয়েই আলোচনা করব এবং সেই বিষয়টিকে বোঝার চেষ্টা করব। অর্থাৎ আজকের আলোচ্য বিষয় হলো সমস্থিতি বা আইসোস্ট্যাসি। লিটারাল মিনিং অফ আইসোস্ট্যাসি অর্থাৎ সমস্থিতির আক্ষরিক অর্থ। 1859 সালে মার্কিন ভূতত্ত্ববিদ, আমেরিকান জিওলজিস্ট ক্ল্যারেন্স ডাল্টন সর্বপ্রথম এই আইসোস্ট্যাসি শব্দটি ব্যবহার করেছিলেন। এই আইসোস্ট্যাসি শব্দটি দুটো গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে। প্রথমটি হলো আইসোস বা ইকুয়াল, এর বাংলা অর্থ সমান। স্ট্যাসিস অর্থাৎ স্ট্যান্ড স্টিল, বাংলায় স্থির অবস্থা। অর্থাৎ এখানে পৃথিবীর বিভিন্ন উচ্চতার যে ভূমিরূপগুলো রয়েছে, পর্বত, মালভূমি, সমভূমি বা সমুদ্রের তলদেশের যে অঞ্চল, সেই অঞ্চলগুলো কিভাবে তাদের স্থির অবস্থা বা ভারসাম্য অবস্থা সমানভাবে বজায় রেখে চলেছে, সেই বিষয়টি এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এরপর আমরা জানবো হোয়াট ইজ আইসোস্ট্যাসি বা সমস্থিতি কি। আইসোস্ট্যাসি নোন অ্যাজ এ আইসোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। সমস্থিতিকে আমরা সমস্থিতিগত ভারসাম্য বলে বলতে পারি। যদি বিষয়টিকে আরো বিস্তৃতভাবে বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে বলতে পারি এ মেকানিক্যাল স্টেবিলিটি বিটুইন দ্য আপস্ট্যান্ডিং পার্ট অ্যান্ড লো লেইং বেসিন অন রোটেটিং আর্থ। অর্থাৎ আবর্তিত পৃথিবীতে সমুদ্রতল থেকে উপরিভাগের যে ভূভাগ এবং সমুদ্রতলের নিম্নভাগের ভূভাগের মধ্যে এক প্রকার যান্ত্রিক স্থিরতা বা মেকানিক্যাল স্টেবিলিটিকে আমরা বলবো সমস্থিতি বা আইসোস্ট্যাসি। প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আইসোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম বিষয়টি আসলে কি। কোনো অঞ্চলে যদি সমস্থিতিগত বিচ্যুতি বা আইসোস্ট্যাটিক অ্যানোমেলি যদি শূন্য হয়, তখন আমরা এই অবস্থাটিকেই বলবো আইসোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। আর আইসোস্ট্যাটিক অ্যানোমেলি মূলত ঘটে আমাদের ভূভাগের ঘনত্বর পার্থক্যজনিত কারণে। আর মেকানিক্যাল স্টেবিলিটির কথা যদি আমরা ধরি, সেক্ষেত্রে স্টেবিলিটি বিষয়টিকে যদি বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে স্টেবিলিটিকে আমরা বলতে পারি স্টেবিলিটি ইজ এ প্রপার্টি অফ ইকুইলিব্রিয়াম। ভারসাম্যের একটি বিশেষ ধর্ম হলো স্টেবিলিটি, স্থিরতা। কোনো বস্তু বা পদার্থের তিন ধরনের স্থিরতা বা স্টেবিলিটি আমরা দেখি। সেক্ষেত্রে প্রথম চিত্রে
কোনো বস্তু বা পদার্থের যে অবস্থাটি সেটি হলো আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এক্ষেত্রে এই বস্তুটির ভারসাম্য অবস্থায় তো রয়েছে, কিন্তু বাহ্যিক শক্তি কার্যকরী হলে পর এর মধ্যে স্টেবিলিটি বা স্থিরতা বজায় থাকবে না। এই ধরনের ভারসাম্য অবস্থাকে আমরা বলতে পারি আনস্টেবল ইকুইলিব্রিয়াম। দ্বিতীয় অবস্থাটি হলো এই চিত্রে রয়েছে, দেখো এই বস্তুটিকে যেখানে রাখা হয়েছে সেক্ষেত্রে বাহ্যিক শক্তি প্রয়োগ করলে পরেও এই বস্তুটির স্থিরতা বিঘ্নিত হবে না। এই অবস্থাটি হলো স্টেবল ইকুইলিব্রিয়াম। এবং সর্বশেষ অবস্থাটি হলো ন্যাচারাল ইকুইলিব্রিয়াম। এক্ষেত্রে বাহ্যিক শক্তি কার্যকরী হলে পর বাহ্যিক শক্তির কার্যকরিতার শেষে এই বস্তুটি আবার ভারসাম্য অবস্থা ফিরে আসে। এক্ষেত্রে এই অবস্থাটিকে আমরা বলবো ন্যাচারাল ইকুইলিব্রিয়াম। তো পৃথিবী নিজে যেহেতু অস্থিত বা আনস্টেবল, আমাদের পৃথিবীর উপরিভাগের যে বস্তু রয়েছে সে ইকুইলিব্রিয়ামের কথা আমরা বলতে পারি। সেটি হলো আনস্টেবল ইকুইলিব্রিয়াম, দ্বিতীয়টি হলো ন্যাচারাল ইকুইলিব্রিয়াম। এরপর আমরা বোঝার চেষ্টা করব ডেফিনেশন অফ আইসোস্ট্যাসি, অর্থাৎ সমস্থিতির সংজ্ঞা। মার্কিন ভূতত্ত্ববিদ ক্ল্যারেন্স ডাল্টন 1859 সালে উনি সমস্থিতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, আইসোস্ট্যাসি ইজ এ আইডিয়াল কন্ডিশন অফ গ্র্যাভিটেশনাল ইকুইলিব্রিয়াম that controls the height of continents and ocean floor in with accordance with the density of underlying rocks. অর্থাৎ সমস্থিতি হল অভিকর্ষজ ভারসাম্যের একটি আদর্শ অবস্থা, যেটা অভ্যন্তরভাগের শিলার ঘনত্ব, মহাদেশ এবং মহাসাগরীয় ভূত্বকের উচ্চতা নির্ধারণ করে। এখানে দুটো শব্দ দেয়া রয়েছে, গ্র্যাভিটেশনাল ইকুইলিব্রিয়াম। এই বিষয়টি আসলে কি? প্রথমে আমরা বোঝার চেষ্টা করছি ইকুইলিব্রিয়াম বা ভারসাম্যটা কি। পাশের চিত্রে নির্দিষ্ট ভরের একটি বস্তু একটি সারফেসের উপর রাখা রয়েছে। এক্ষেত্রে এই বস্তুটির উপর দুটো বল কার্যকরী হচ্ছে। লাল রেখা অর্থাৎ নিম্নগামী যে রেখা, এই বলটি হলো অভিকর্ষ বল, এবং ঊর্ধ্বগামী যে রেখা নীল বর্ণের, এটি নির্দেশ করছে নর্মাল ফোর্স, যেটা এন দ্বারা প্রকাশ করা হয়েছে। বস্তুটি স্থিতিশীলতা তখনই পাবে যখন এই অভিকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স এবং নর্মাল ফোর্স বা কন্টাক্ট ফোর্স সমান, বিপরীত এবং একই সরলরেখা বরাবর ক্রিয়াশীল হবে। অর্থাৎ অপোজিট, ইকুয়াল এবং কোলাইনার হবে দুটো শক্তি, তখন এই বস্তুটির স্থিতিশীলতা লাভ করবে। এই অবস্থাটিকেই আমরা বলবো ইকুইলিব্রিয়াম বা মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। তো পৃথিবীর ক্ষেত্রে কোনো ভূখণ্ড যেহেতু পার্টলি মল্টেন অ্যাস্থেনোস্ফিয়ার উপর ভাসমান অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে ওই বস্তুর ভর উপর নির্ধারিত হবে
অভিকর্ষীয় বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা পৃথিবীর কেন্দ্রের দিকে কার্যকরী হবে, এবং অর্ধতরল অ্যাস্থনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে বিপরীতমুখী একটি বল ক্রিয়া করবে, যেটা আমরা বলতে পারি বায়ান্ট ফোর্স। ভূখণ্ডটির স্থিতিশীলতা তখনই লাভ হবে যখন গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ইকুয়াল টু বায়ান্ট ফোর্স। আসলে ক্ল্যারেন্স ডাল্টন উনি ওনার সংজ্ঞাতে আর্কিমিডিসের দেওয়া বায়ান্সি থিওরিকেই দিশা নির্দেশ করছে, যেটা আমরা বিশদে ইয়ারি থিওরিতে আমরা জানব। পরে ডেলি 1940-তে উনি আইসোস্ট্যাসিসের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, আইসোস্ট্যাসিস ইজ এ প্রিন্সিপাল in earth science whereby one understands why continents stand near 3 miles above the floor of the deep ocean. অর্থাৎ সমস্থিতি হলো ভূবিজ্ঞানের একটি নীতি, যেখানে কেউ বুঝতে পারে কেন মহাদেশগুলো সমুদ্র তলদেশ থেকে 3 মাইল ওপরে দাঁড়িয়ে রয়েছে। এরপর রয়েছে থ্রেশহোল্ড অফ আইসোস্ট্যাসি কনসেপ্ট, অর্থাৎ সমস্থিতি ধারণার সূত্রপাত। এই সমস্থিতি ধারণার সূত্রপাত দুটি বিষয়ের ওপর প্রতিষ্ঠিত। প্রথমটি হলো নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, অর্থাৎ নিউটনের মহাকর্ষ সূত্র, এবং দ্বিতীয়টি হলো গ্র্যাভিটি অ্যানোমালি বা অভিকর্ষ বিচ্যুতি। এই বিষয়গুলো আমরা পরে বিশদে জানব। থ্রেশহোল্ড অফ আইসোস্ট্যাসি কনসেপ্ট বা সমস্থিতি ধারণার সূত্রপাত এর প্রথম যে বিষয়টি, সেটি হলো নিউটনস ল অফ গ্র্যাভিটেশন বা নিউটনের মহাকর্ষ সূত্র। প্রথমে আমরা একটু বুঝে নেই যে নিউটনের মহাকর্ষ সূত্রটি কি। মহাবিশ্বে দুটি বস্তু পরস্পরকে কেন্দ্র বরাবর আকর্ষণ করে, যা দুটি বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং দুটি বস্তুর কেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, যেটা আমরা বলতে পারি গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ইকুয়াল টু g ইন্টু m1 ইন্টু m2 বাই r স্কোয়ার। জি বলতে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, m1 m2 বলতে দুটি বস্তুর ভর, এবং r বলতে দুটি বস্তুর মধ্যে দূরত্ব। অর্থাৎ ভর যদি বাড়ে সেক্ষেত্রে অভিকর্ষ মান বাড়বে, এবং r বলতে দূরত্ব যদি বাড়ে সেক্ষেত্রে অভিকর্ষ মান হ্রাস পাবে। আর পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর আকার যেহেতু সার্কুলার নয়, অর্থাৎ বৃত্তাকার নয়, পৃথিবী পৃষ্ঠ থেকে কেন্দ্রের দূরত্ব সব জায়গায় সমান হয় না। ম্যাথমেটিক্যালি আমরা পৃথিবীর আকার উপবৃত্তাকার বা স্ফিয়ারিক্যাল ধরা হয়, যাতে নিরক্ষরেখা থেকে বা নিরক্ষীয় অঞ্চল থেকে কেন্দ্রের দূরত্ব সর্বাধিক হয়, যেখানে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ মান কম হয় এবং দুই মেরু অঞ্চলের দিকে অভিকর্ষ মান বাড়তে থাকে এবং দুই মেরু অঞ্চলে সর্বাধিক হয়। এবং ভূপৃষ্ঠ থেকে যদি উচ্চতা বৃদ্ধি পায় সেক্ষেত্রে অভিকর্ষ মান হ্রাস পায় এবং শিলার ঘনত্বজনিত কারণেও অভিকর্ষ মানের তারতম্য ঘটে।
থ্রেশহোল্ড অফ আইসোস্ট্যাসি কনসেপ্ট এর দ্বিতীয় বিষয়টি হলো গ্র্যাভিটি অ্যানোমালি বা অভিকর্ষ বিচ্যুতি। অভিকর্ষ বিচ্যুতি হলো প্রকৃত অভিকর্ষ বা অবজার্ভড গ্র্যাভিটি এবং তাত্ত্বিক অভিকর্ষ বা থিওরিটিক্যাল গ্র্যাভিটির মধ্যে পার্থক্যকেই আমরা বলবো অভিকর্ষ বিচ্যুতি বা গ্র্যাভিটি অ্যানোমালি। যদি তাত্ত্বিক অভিকর্ষ বা থিওরিটিক্যাল গ্র্যাভিটি অপেক্ষা অবজার্ভড গ্র্যাভিটি বড় হয়, সেক্ষেত্রে আমরা সেটিকে বলবো পজিটিভ গ্র্যাভিটি অ্যানোমালি বা ধনাত্মক অভিকর্ষ বিচ্যুতি। এবং তাত্ত্বিক অভিকর্ষ বা থিওরিটিক্যাল গ্র্যাভিটি যদি অবজার্ভ গ্র্যাভিটি বা প্রকৃত অভিকর্ষ অপেক্ষা বেশি হয়, সেক্ষেত্রে সেটিকে আমরা বলবো নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমালি বা ঋণাত্মক অভিকর্ষ বিচ্যুতি। পরে আমরা এই তাত্ত্বিক এবং প্রকৃত অভিকর্ষ বিচ্যুতি কি সেটা আমরা জানব। অভিকর্ষ বিচ্যুতি বা গ্র্যাভিটি অ্যানোমালি বোঝার জন্য আমাদেরকে একটু বুঝে নিতে হবে থিওরিটিক্যাল গ্র্যাভিটি বা তাত্ত্বিক অভিকর্ষটি কি। পৃথিবীর আকৃতি গাণিতিক মডেলের উপর ভিত্তি করে কোনো স্থানের অক্ষাংশের সাপেক্ষে ও ওই স্থানের সমুদ্রতলে যে অভিকর্ষ মান নির্ণয় করা হয় তাকে আমরা বলবো থিওরিটিক্যাল গ্র্যাভিটি বা তাত্ত্বিক অভিকর্ষ। এখানে পৃথিবীর গাণিতিক মডেল বলা হয়েছে, অর্থাৎ পৃথিবীর আকার স্ফিয়ারিক্যাল শেপ অর্থাৎ অভিগত গোলাকার হিসাবে ধরে নেওয়া হয়েছে। আর অভিগত গোলক কিভাবে অভিকর্ষ মানের উপর প্রভাব ফেলে, যেটা আমরা নিউটনের অভিকর্ষ সূত্রে আমরা পড়েছি। এই পৃথিবী অভিগত গোলাকার হওয়ার কারণে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ মান সর্বনিম্ন হয় এবং দুই মেরু অঞ্চলে সর্বাধিক হয়। এবং এই মান যখন আমরা সমুদ্র তলের সাপেক্ষে নির্ণয় করব, তখন সেই মানকে আমরা বলবো তাত্ত্বিক অভিকর্ষ মান বা থিওরিটিক্যাল গ্র্যাভিটি, যেটা তোমাদের নিচে ছবিতে দেওয়া রয়েছে। এই সূত্রের দ্বারা আমরা থিওরিটিক্যাল গ্র্যাভিটি নির্ণয় করতে পারি। জি ফাই ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 প্লাস এ সাইন স্কোয়ার ফাই মাইনাস বি সাইন স্কোয়ার 2 ফাই। ফাই নির্দেশ করছে কোনো স্থানের অক্ষাংশকে, অর্থাৎ অক্ষাংশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে অভিকর্ষ মানের পার্থক্য ঘটবে। এরপর রয়েছে গ্র্যাভিটি অ্যানোমালি অবজারভেশন, অর্থাৎ অভিকর্ষ বিচ্যুতির সমীক্ষা বা পর্যবেক্ষণ। বিভিন্ন সময়ে বিভিন্ন ভূতাত্ত্বিকরা এই বিষয়টি পর্যবেক্ষণ করেছেন। প্রথমে ফরাসি একজন ভূতত্ত্ববিদ পিয়ের বুগে, উনি আন্দিজ পর্বতের চিম্বুরাজ পর্বতের ওপর সমীক্ষা করেন। উত্তর দক্ষিণে দুটি স্থানে উনি উলন্দড়ি বা প্লাম লাইনের দ্বারা সমীক্ষা করে বোঝেন যে আন্দিজ পর্বতের দিকে প্লাম লাইনটি যতটা আকৃষ্ট হওয়ার কথা সেই পরিমাণে প্লাম লাইনের বিক্ষেপ ঘটছে না। তার অর্থ এই দাঁড়ায় যে নিম্নাংশের যে শিলার ঘনত্ব কম, এবং উনি অভিকর্ষীয় ত্বরণের মান লক্ষ্য করে দেখেছেন যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি হ্রাস পায়, যেটিকে আমরা বলি বুগের ম্যাস এফেক্ট। এরপরে জর্জ এভারেস্ট, উনি ভারতে হিমালয় পার্বত্য অঞ্চলের উপর একটি সমীক্ষা চালান
উনি 1854 সালে শিবালিক পর্বতে দক্ষিণে কালিয়ান, যেটা 96 কিলোমিটার দূরে অবস্থিত, এবং তার থেকে 603 কিলোমিটার দূরে অবস্থিত কালিয়ানপুর, এই কালিয়ানে উনি একটি প্লাম লাইন ঝুলিয়ে দেখেন অক্ষাংশের যে বিচ্যুতি ঘটছে সেটি 5.236, যা 268 মিটারের দৈর্ঘ্যের সমান। কিন্তু হিমালয়ের গড় ঘনত্ব 2.75 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার ধরে যদি এই অক্ষাংশ বিচ্যুতি লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে আমরা দেখব যার মান 15.855 ইঞ্চ হওয়ার কথা ছিল। অর্থাৎ বিচ্যুতির পরিমাণ কম ছিল। এর প্রধান কারণ এই হিমালয় পার্বত্য অঞ্চলের নিম্নাংশে শিলার ঘনত্ব কম। এতক্ষণ আমরা গ্র্যাভিটি অ্যানোমালি বা অভিকর্ষ বিচ্যুতি সম্পর্কে জানলাম। তো এই অভিকর্ষ বিচ্যুতি বা গ্র্যাভিটি অ্যানোমালির কারণগুলি কি, অর্থাৎ কজ অফ গ্র্যাভিটি অ্যানোমালি। প্রথম কারণটি হলো সমস্থিতিগত ভারসাম্য বা আইসোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম না থাকা। আইসোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম না থাকার কারণ পাশের চিত্রে যেটি ব্যাখ্যা করা হয়েছে, লেখা রয়েছে এন্ড অফ দ্য অরোজেনিক স্টেজ, অর্থাৎ কোনো পর্বতশ্রেণী গঠনের শেষ পর্যায়ে, অর্থাৎ পর্বত গঠনের পর দ্বিতীয় পর্যায়ে বাইরে থেকে যে এক্সোজেনেটিক ফোর্স বা বাহ্যিক শক্তিগুলো কার্যকরী হয়, তার ফলে ভূমিভাগের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পায়। এর ফলে উপরিভাগের যে চাপ অপসারিত হওয়ার কারণে মহাদেশীয় ভূভাগের উত্থান ঘটে এবং সমস্থিতিগত ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। এই অবস্থাটিকে আমরা বলতে পারি আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট। আর দ্বিতীয় কারণটি হলো শিলার ঘনত্ব বা ডেনসিটির স্বাভাবিকের থেকে বেশি বা কম হওয়া। এই দুটো কারণেই মূলত আমাদের পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষীয় বিচ্যুতি বা গ্র্যাভিটি অ্যানোমালি হয়ে থাকে। এরপর রয়েছে এভিডেন্স অফ আইসোস্ট্যাসি, অর্থাৎ সমস্থিতির প্রমাণ। বিশ্বব্যাপী এর প্রমাণ রয়েছে। প্রথমটি হলো আমাদের প্লিস্টোসিন যুগে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের যে দেশগুলো, ফিনল্যান্ড, সুইডেন, বরফাচ্ছাদিত ছিল, কিন্তু পরবর্তী সময়ে অন্তঃহিমযুগে এই বরফ গলে যাওয়ার কারণে চাপ অপসারিত হয় এবং ভূভাগের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকে। এই চিত্রে বিভিন্ন বর্ণের যে অঞ্চলগুলো, সেগুলো নির্দেশ করছে তাদের উচ্চতা বৃদ্ধির হার। সবচেয়ে বেশি উচ্চতা বৃদ্ধি পায় ভায়োলেট কালারের যে অঞ্চল রয়েছে, যেখানে বৃদ্ধির হার 7 থেকে 8 মিলিমিটার পার ইয়ার, এবং লাল বর্ণের ক্ষেত্রে 5 থেকে 6 মিলিমিটার পার ইয়ার, হলুদ বর্ণে 3 থেকে 4 মিলিমিটার পার ইয়ার, এবং সবুজ বর্ণের ক্ষেত্রে 0 থেকে 3 মিলিমিটার প্রতি বছর। দ্বিতীয় প্রমাণটি হলো আমাদের গ্রিনল্যান্ডে শীত এবং গ্রীষ্ম ঋতুতে বরফের যে আচ্ছাদন রয়েছে তার পার্থক্যের কারণে
এই গ্রিনল্যান্ড অঞ্চলের উচ্চতা ধীরে ধীরে শীত ঋতুতে কমতে থাকে এবং গ্রীষ্ম ঋতুতে তা উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকে। শীতকালে বরফের আস্তরণ বৃদ্ধি পাওয়ার কারণে ধীরে ধীরে ভূভাগের উচ্চতা কমে এবং গ্রীষ্মকালে বরফ অপসারিত হওয়ার কারণে উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকে, যেটাকে আমরা আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট বলি। তৃতীয় প্রমাণটি হলো আমাদের ভারতবর্ষে হিমালয় পার্বত্য অঞ্চল থেকে বিভিন্ন ক্ষয়িত পদার্থগুলো ইন্দো গঙ্গেটিক প্লেন বা সিন্ধু গাঙ্গেয় সমভূমি অঞ্চলে অবক্ষিপ্ত হওয়ার কারণে ধীরে ধীরে এর উচ্চতা হ্রাস পাচ্ছে। এই সমস্ত ঘটনা সমস্থিতিক ভারসাম্য রক্ষার ফলে ঘটছে। এতক্ষণ আমরা সমস্থিতির ধারণা, কনসেপ্ট অফ আইসোস্ট্যাসি, ডেফিনেশন, থ্রেশহোল্ড অফ আইসোস্ট্যাসিস থিওরি এবং সর্বশেষে আমরা জেনেছি দ্য এভিডেন্স অফ আইসোস্ট্যাসি। এর পরের ভিডিওতে আমরা সমস্থিতির বিভিন্ন যে তত্ত্বগুলো রয়েছে সেগুলোকে নিয়ে পর্যালোচনা করব। থ্যাংকস ফর ওয়াচিং IG Corner channel. Subscribe, like and share it.